সাগর, বাবা আমার, মুখটা এমন ভার করে বসে আছিস কেন? আজকেও কোনো খবর এলো না? না মা, কোনো খবর নেই। আজকেও শহরের সব বড় অফিসে ঘুরে এলাম। সবার একই কথা, এখন কোনো লোক লাগবে না, লাগলে জানাবে। কতদিন আর এই কথা শুনবো? পড়াশোনা করে কি তাহলে কোনো লাভই হলো না? ভাইয়া, এভাবে ভেঙে পড়লে চলবে? চেষ্টার তো কোনো কমতি তুমি রাখছো না। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। দেখবে ঠিক একটা পথ বের হবে। কিসের পথ নার্গিস? গ্রামের মানুষ এখন আমার দিকে কেমন ভাবে তাকায় দেখেছিস? সবাই ভাবে আমি একটা অকর্মণ্য। বাপের জমানো টাকা সব আমার পড়াশোনার পেছনে শেষ হলো, আর আমি এখন ঘরে বসে আছি। আমার নিজেরই নিজের কাছে লজ্জা লাগে। ছি বাবা, অমন কথা বলতে নেই। কে কি বললো তাতে কান দিস না। আমরা তো জানি তুই কতটা চেষ্টা করছিস। রিজিকের মালিক সৃষ্টিকর্তা, তিনি যখন চাইবেন তখন ব্যবস্থা হবে। তুই শুধু ধৈর্য হারাস না। কিন্তু ধৈর্য আর কতদিন রাখবো মা? চোখের সামনে তোমাদের কষ্ট দেখি, সংসারটা কিভাবে চলছে সে তো আমি জানি। একটা কিছু তো আমাকে করতেই হবে। তাহলে অন্য কিছু ভাবো ভাইয়া। চাকরি যে করতে হবে এমন তো কোনো কথা নেই। নিজেরা কিছু একটা করার চেষ্টা করলে কেমন হয়? কি করব? আমাদের কি ব্যবসা করার মতো টাকা আছে? একটা ছোট দোকান দিতে গেলেও তো পুঁজি লাগে। আমাদের তো কিছুই নেই। তোর বোন ঠিকই বলেছে, তুই একটু মাথা ঠান্ডা করে ভাব। দেখবি কোনো না কোনো বুদ্ধি ঠিকই বের হবে। আমি তোর জন্য সবসময় দোয়া করি। আর বলো না কাশেম ভাই, ধানের ফলন তো এবার ভালোই হলো, কিন্তু লাভ তো কিছুই থাকবে না। সব তো যাবে ওই রশিদের পেটে। ঠিকই বলেছেন চাচা। আড়তটা যদি সময় মতো খুলতো তাহলেও একটা কথা ছিল। আজ 3 দিন ধরে ঘুরছি, ধানের গাড়ি নিয়ে বসে আছি, নেশা করে পড়ে আছে, আড়ত খোলার নাম নেই। আমার ধানগুলো তো প্রায় শুকিয়ে নষ্ট হওয়ার জোগাড়। শহরে নিয়ে বিক্রি করব, সেই উপায়ও তো নেই। গাড়ি ভাড়া করে নিয়ে যেতে যে খরচ, তাতে পোষাবে না। এই এক সমস্যায় আমরা সবাই ফেসেছি। রশিদ জানে আমরা ওকে ছাড়া আর কোথাও ধান বিক্রি করতে পারবো না, তাই সে এই সুযোগ নেয়। যা দাম দেয় তাতেই আমাদের দিয়ে আসতে হয়, আবার টাকাও সময় মতো দেয় না। চাচা, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আরে সাগর বাবা, তুমি বলো, কি বলবে? মনে করার কি আছে? রশিদ চাচা প্রতি বস্তা ধানের দাম কত করে দেন আপনাদের? আর বলো না, কোনোদিন 4 টাকা দেয়, কোনোদিন 3.5 টাকা। তার মর্জির উপর নির্ভর করে সব। আমরা তো অসহায়। আর শহরের বড় আড়তে এই ধানের দাম কত আপনারা কেউ জানেন? তা কি করে জানবো? আমরা তো কোনোদিনও যাইনি। তবে শুনেছি ওখানে দাম নাকি ভালোই পাওয়া যায়। কিন্তু আমাদের মতো গরিব চাষিদের কি সেখানে যাওয়ার সুযোগ আছে? যদি আপনাদের ধানগুলো আমি শহরে নিয়ে বিক্রি করে দিলাম, তাহলে কেমন হয়? তুমি শহরে নিয়ে বিক্রি করবে? কিভাবে? তোমার তো গাড়িও নেই। আমি একটা গরুর গাড়ি ভাড়া করে নেব। আপনাদের সবার ধান একসাথে করে নিয়ে গেলে ভাড়াও কম পড়বে। কিন্তু বাবা, এতে তোমার লাভ কি? তুমি কেন আমাদের জন্য এত কষ্ট করতে যাবে? চাচা, আমি তো বেকার, কোনো কাজ নেই। যদি আপনাদের এই কাজটা করে দিতে পারি, আর তার বিনিময়ে আপনারা আমাকে প্রতি গাড়ি পিছু কিছু টাকা দেন, তাহলে আমার একটা কাজের ব্যবস্থা হয়। কত টাকা দিতে হবে? বেশি না, প্রতি গাড়ি ধান বিক্রি করে দেওয়ার জন্য আপনারা আমাকে শুধু 2 টাকা করে দিলেই হবে। তোমার প্রস্তাবটা তো ভালো সাগর, কিন্তু বিশ্বাস কি যদি তুমি আমাদের ধান নিয়ে পালিয়ে যাও? চাচা, আমি এই গ্রামেরই ছেলে। আমার বাবা মাকে তো আপনারা চেনেন। আমি আপনাদের সাথে বেইমানি করতে পারবো না। আপনারা চাইলে প্রথমবার শুধু আমার উপর ভরসা করে দেখতে পারেন। যদি আমি আপনাদের ঠকাই, তাহলে আর কোনোদিন আমার মুখ দেখবেন না। আমার মনে হয় সাগরকে একটা সুযোগ দেওয়া উচিত। রশিদের কাছে মার খাওয়ার চেয়ে এটা ভালো। ঠিক আছে সাগর, আমি তোমার কথায় রাজি। আমার 50 বস্তা ধান আছে, তুমি কাল সকালে এসে নিয়ে যেও। দেখি তুমি কি করতে পারো। তবে বাবা, কথা একটাই, সৎ থাকতে হবে। চাচা, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখার। বাড়িতে এসে সাগর তার মা ও বোনকে সব খুলে বলে। ভাইয়া, তোমার পরিকল্পনাটা কিন্তু চমৎকার। আমার খুব ভালো লেগেছে। কিন্তু তুমি কি সব একা সামলাতে পারবে? শহরের রাস্তাঘাট, আড়তের ব্যাপারী, এগুলো তো সহজ কাজ না। চেষ্টা তো করে দেখতে হবে নার্গিস। বসে থাকার চেয়ে তো এটা অনেক ভালো। আর তুই তো আছিস, তুই আমাকে একটু বুদ্ধি দিয়ে সাহায্য করবি। বাবা, তুই যাই করিস ভেবেচিন্তে করিস। আর দেখিস কারো বিশ্বাস যেন নষ্ট না হয়। মানুষের বিশ্বাসই সবচেয়ে বড় সম্পদ।
আমি দোয়া করছি সৃষ্টিকর্তা যেন তোকে সাফল্য দেন। মা ঠিকই বলেছে ভাইয়া, তুমি যখন জামাল চাচার ধান আনবে তখন একটা কাগজে সব লিখে নিও। কত বস্তা আনলে, কার কাছ থেকে আনলে, সবকিছুর হিসাব পরিষ্কার রাখবে, তাহলে পরে কোনো ঝামেলা হবে না। তুই ঠিকই বলেছিস, আমি একটা খাতার কলম নিয়ে আসি, সবকিছুর হিসাব রাখবো। আচ্ছা, শহরে কোন আড়তে গেলে ভালো হবে, তুই কি কিছু জানিস? আমি খবরের কাগজে দেখেছিলাম নদীর ওপারে যে নতুন কৃষি বাজার হয়েছে, ওখানকার আড়তগুলো নাকি চাষিদের ভালো দাম দেয়। তুমি ওখানে গিয়ে খোঁজ নিতে পারো। ঠিক আছে, তাহলে আমি কাল সকালে ওদিকেই যাব। বাবা সাগর, সব তো তোকে বুঝিয়ে দিলাম, সাবধানে যাস। আর শহরের ব্যাপারীদের সাথে কথা বলার সময় ভয় পাবি না, ন্যায্য দাম চাইবি। জি চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সন্ধ্যা নাগাদ ফিরে এসে আপনাকে সব খবর দেব। আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কে ভাই তুমি, কি চাও? আমার নাম সাগর, আমি পাশের গ্রাম থেকে কিছু ধান নিয়ে এসেছি বিক্রি করার জন্য। ধান? দেখি কেমন ধান। এই, এক বস্তা খুলে দেখো তো। ধান তো বেশ ভালো, শুকনো আর পরিষ্কার। কত বস্তা এনেছো? আপাতত 50 বস্তা এনেছি। যদি ভালো দাম পাই তাহলে গ্রামে আরো অনেকে ধান আছে, আমি নিয়মিত আপনাদের এখানে ধান সরবরাহ করতে পারবো। বেশ তো, তোমার কথা শুনে তো তোমাকে চালাক চতুর বলে মনে হচ্ছে। আচ্ছা, দাম কত চাও? ব্যাপারী সাহেব, আমি গ্রামের একজন সাধারণ ছেলে, ব্যবসার মারপেচ বুঝি না। আপনিই বলুন, ন্যায্য দাম কত দিতে পারবেন? তোমার কথা আমার ভালো লেগেছে। আজকালকার ছেলেরা তো 2 টাকার জিনিস 10 টাকায় বিক্রি করতে চায়। ঠিক আছে, আমি তোমাকে ঠকাবো না। প্রতি বস্তা আমি 6 টাকা করে দেব। 6 টাকা? সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। আমার এখানে কোনো 2 নম্বরই কারবার নেই। মাল ভালো হলে আমি দামও ভালো দিই। তুমি কি এই দামে বিক্রি করবে? জি, অবশ্যই করব। এর চেয়ে ভালো দাম আমি আর কোথায় পাবো? সাগর ধান বিক্রি করে টাকা নিয়ে খুশি মনে গ্রামের দিকে রওনা দেয়। চাচা, বাড়ি আছেন? আরে সাগর বাবা, ফিরে এসেছিস? কি হলো, মুখটা তো খুব খুশি খুশি লাগছে। চাচা, আপনার ধান বিক্রি হয়ে গেছে, এই নিন আপনার টাকা। সাগর টাকার বান্ডিল জামাল চাচার হাতে দেয়। এ কি, এখানে তো অনেক বেশি টাকা। তুই কি ঠিকমতো হিসাব করেছিস? জি চাচা, একদম ঠিক হিসাব। আমি প্রতি বস্তা 6 টাকা করে বিক্রি করেছি। আপনার 50 বস্তার দাম 300 টাকা, আর আমার পারিশ্রমিক হিসাবে শুধু 2 টাকা আমি রেখেছি। 6 টাকা? বলিস কি? রশিদ তো কোনোদিন 4 টাকার বেশি দেয়নি। বাবা, তুই তো আমাদের চোখ খুলে দিয়েছিস। তুই আজ আমাদের যে কত বড় উপকার করলি তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। চাচা, এটা আমার দায়িত্ব ছিল, আপনারা আমার উপর বিশ্বাস রেখেছেন, এটাই বড় কথা। কাল সকালে আমি গ্রামের সবাইকে তোর কথা বলবো। দেখিস, সবাই এখন তোর কাছে ধান বিক্রি করতে আসবে। তুই অনেক বড় হবি বাবা, আমার দোয়া রইলো। সাগর ভাই, আমার 40 বস্তা ধান আছে, তুমি কি আমারগুলো বিক্রি করে দেবে? আমারও আছে 30 বস্তা, আমাকেও কিন্তু না করতে পারবে না। আপনারা শান্ত হন, আমি সবার ধানই বিক্রি করে দেব, কিন্তু একদিনে তো এতগুলো নেওয়া সম্ভব না। আমি তালিকা তৈরি করেছি কার ধান কবে নেব, সেই অনুযায়ী কাজ হবে। আপনারা আমাকে একটু সময় দিন। নার্গিস খাতা কলম নিয়ে এসে তালিকা তৈরি করতে শুরু করে। কাশেম ভাই, আপনার বস্তার সংখ্যা বলুন, আমি লিখে নিচ্ছি। আপনারা সবাই লাইন করে দাঁড়ান, আমি একে একে সবার নাম লিখছি। কয়েক সপ্তাহের মধ্যে সাগর গ্রামের প্রায় সব কৃষকের ধান শহরে বিক্রি করে দেয়। সাগরের হাতে বেশ কিছু টাকা জমে। এই নাও মা, আমার প্রথম উপার্জন।
সৃষ্টিকর্তা তোর রোজগারে বরকত দেখ বাবা। তুই যে নিজের পায়ে দাঁড়িয়েছিস, সৎ পথে উপার্জন করছিস, এটাই আমার জন্য সবচেয়ে বড় শান্তি। ভাইয়া, এখন তো তোমার অনেক দায়িত্ব বেড়ে গেছে। সবকিছু একা সামলাতে তোমার কষ্ট হচ্ছে। তুমি দুই একজন লোক সাথে রাখলে পারো। ঠিক বলেছিস। আমি গ্রামের দুজন বেকার ছেলেকে আমার সাথে কাজে নেওয়ার কথা ভাবছি। এতে তাদেরও একটা কর্মসংস্থান হবে। অন্যদিকে গ্রামের আড়তদার রশিদ ক্ষোভে ফুঁসতে থাকে। তার আড়তে এখন আর কেউ ধান নিয়ে আসে না। একদিন সন্ধ্যায় সে মাতাল অবস্থায় সাগরের পথ আটকায়। এই চক্রা, তারা আমাকে কিছু বলছেন রশিদ চাচা? তুই তো খুব বয়ে গেছিস, তাই না? আমার ব্যবসাটা তুই একাই খেয়ে গেলে। তুই জানিস আমি কে? আমি এই গ্রামের আড়তদার। চাচা, আপনি শান্ত হন। আমি আপনার কোনো ক্ষতি করিনি। আমি শুধু গ্রামের মানুষদের একটু সাহায্য করার চেষ্টা করছি। সাহায্য? তুই আমার পেটে লাথি মেরে বলছিস সাহায্য করছিস? আমি তোকে শেষ করে দেব। যদি কাল থেকে তোকে আমি ধান নিয়ে শহরের দিকে যেতে দেখি, তাহলে তোর পা আমি ভেঙে দেব। দেখুন, আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। আমি কোনো অন্যায় কাজ করছি না। গ্রামের মানুষ ভালো দাম পাচ্ছে, এতে তো আপনারও খুশি হওয়ার কথা। আবার খুশি? আমার ব্যবসা বন্ধ হয়ে গেল আর আমি খুশি হব? তোকে আমি দেখে নেব, মনে রাখিস আমার কথা। কি হয়েছে ভাইয়া? তোমার মুখটা এমন থমথমে কেন? রশিদ চাচা কিছু বলেছে? হ্যাঁ, সে আমাকে হুমকি দিয়েছে। বলেছে আমি যদি এই কাজ বন্ধ না করি তাহলে আমার ক্ষতি করবে। ওমা, এখন কি হবে? ওই লোকটা তো ভালো না। ও সত্যি সত্যি তোর ক্ষতি করে বসতে পারে। তুই বরং এই কাজ ছেড়ে দে বাবা। না মা, আমি এখন এই কাজ ছাড়তে পারবো না। গ্রামের এতগুলো মানুষ আমার উপর বিশ্বাস করে আছে। আমি যদি এখন ভয় পেয়ে পিছিয়ে যাই তাহলে তাদের বিশ্বাস ভেঙে যাবে। রশিদ চাচার মতো একজন অন্যায়কারীর কাছে আমি মাথা নত করতে পারবো না। ভাইয়া ঠিকই বলেছে মা, তুমি ভয় পেও না। আমরা সবাই ভাইয়ার সাথে আছি, আর গ্রামের মানুষ ভাইয়ার পাশে দাঁড়াবে। একা রশিদ চাচা কি করবে? হ্যাঁ নার্গিস, আমি কাল জামাল চাচা আর গ্রামের মুরব্বীদের সাথে এই বিষয়ে কথা বলবো। একা লড়াই করার চেয়ে সবাই মিলে লড়াই করা অনেক ভালো। পরদিন সাগর গ্রামের সবাইকে রশিদের হুমকির কথা জানায়। ওর এত বড় সাহস! ও আমাদের সবাইকে শোষণ করেছে, আবার এখন আমাদের ছেলের উপর চোখ রাঙাচ্ছে। এটা আমরা কিছুতেই হতে দেব না। সাগর ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা সবাই আপনার সাথে আছি। কাল থেকে যখন আপনি ধান নিয়ে শহরে যাবেন, আমরা গ্রামের কয়েকজন আপনার সাথে পাহারায় যাব। দেখি রশিদের কত ক্ষমতা। হ্যাঁ, আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো। সাগর ভাই আমাদের পথ দেখিয়েছে, আমরা সেই পথ ছাড়বো না। একদিন সকালে গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে রশিদ তার আড়তের ভিতরে মারা গেছে। অতিরিক্ত মদ পানের ফলেই তার মৃত্যু হয়েছে। শুনেছ সাগর ভাই, রশিদ তো মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সৃষ্টিকর্তা তাকে মাফ করুন। লোকটা সারা জীবন আমাদের উপর অনেক অত্যাচার করেছে, কিন্তু এভাবে তার মরণ হোক এটা চাইনি। যা হওয়ার তা হয়ে গেছে। এখন আমাদের ভাবতে হবে গ্রামের কি হবে। রশিদের তো কোনো ছেলে মেয়েও নেই যে আড়তটা চালাবে। এখন আমরা ধান বিক্রি করব কোথায়? রশিদের মৃত্যুর পর গ্রামের একমাত্র আড়তটি বন্ধ হয়ে যায়। সাগর বাবা, আমরা সবাই একটা সিদ্ধান্ত নিয়ে তোমার কাছে এসেছি। বলুন চাচা, কি ব্যাপার? আমরা সবাই চাই তুমি গ্রামে একটা নতুন আড়ত দাও। রশিদের আড়তটা তো এখন খালি পড়ে থাকবে। তুমি ওটা ভাড়া নাও, অথবা নিজের জমিতে নতুন করে একটা আড়ত তৈরি করো। আমি আমি আরো দেব? আমার তো এত টাকা নেই চাচা, আর এত বড় দায়িত্ব আমি কিভাবে নেব? টাকার চিন্তা তুমি করো না, আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করব। আর দায়িত্বের কথা বলছো? তুমি তো এরই মধ্যে আমাদের সবার দায়িত্ব নিয়ে দেখিয়ে দিয়েছো যে তুমি এ কাজের যোগ্য। হ্যাঁ সাগর ভাই, আপনি যদি আরো দেন তাহলে আমাদের আর শহরে যাওয়ার কষ্ট করতে হবে না। গ্রামের ধান গ্রামেই বিক্রি হবে, এতে সবারই সুবিধা হবে। কিন্তু আমি তো আপনাদের মতো একজন সাধারণ মানুষ, আমি কিভাবে আড়তদার হব? তুমি সাধারণ নও বাবা, তুমি সৎ। আমাদের এমন একজন মানুষই দরকার যাকে আমরা বিশ্বাস করতে পারি। আমরা সবাই তোমাকে অনুরোধ করছি, তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না। সাগর সবার অনুরোধে আর না করতে পারে না। সাগর গ্রামের সবার সাহায্যে রশিদের পুরনো আড়তটি নতুন করে সাজিয়ে তোলে। জামাল চাচা,
আপনার ধানগুলো ওজন করা হয়েছে। এই নিন আপনার টাকা। আমি যেমন কথা দিয়েছিলাম প্রতি বস্তা 5 টাকা করেই দাম দিচ্ছি। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন বাবা। আজ আমাদের গ্রামে সত্যি সত্যি নতুন সকাল হলো। কয়েক বছরের মধ্যেই সাগরের ব্যবসা অনেক বড় হয়ে যায়। সে গ্রামের ধনী এবং সম্মানিত ব্যক্তিতে পরিণত হয়। নার্গিস এখন পুরো ব্যবসার হিসাব দেখাশোনা করে। ভাইয়া, এই মাসের লাভের হিসাবটা দেখো। আমাদের ব্যবসা এখন পাশের 10টা গ্রামের মধ্যেও সেরা। সবাই এখন আমাদের আড়তেই মাল বিক্রি করতে চায়। সব তো 10 জনের সম্ভব হয়েছে নার্গিস। তুই যদি সেদিন আমাকে সাহস না দিতি, বুদ্ধি না দিতি, তাহলে আমি তো সেই বেকার ছেড়েই থেকে যেতাম। না ভাইয়া, এটা তোমার নিজের সততা আর পরিশ্রমের ফল। তুমি প্রমাণ করে দিয়েছো যে সৎ পথে থেকেও অনেক বড় হওয়া যায়। মা দেখলে আজ কত খুশি হতেন। সে তো এসব না দেখেই চলে গেল। মা সবসময় বলতেন মানুষের বিশ্বাসই সবচেয়ে বড় সম্পদ। আমি শুধু মায়ের সেই কথাটা ধরে রাখার চেষ্টা করেছি।